তো বন্ধুরা, বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণে এখানকার গরিব মানুষদের অবস্থা খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে। এমনকি সামান্য খাবার জোগাড় করতেও তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। আর সামনের দিনগুলিতে এই সংকট আরও গভীর হতে চলেছে। খাবার দাবার এতটাই কমে গেছে যে মানুষকে পকেট খালি করতে হচ্ছে। আগস্ট মাসে খাদ্য মুদ্রাস্ফীতির হার 20% ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায়, যা গত 40 বছরে সর্বোচ্চ ছিল। কিন্তু এখানেই শেষ নয়। গত 2 মাসে জ্বালানির দাম প্রায় 60% বেড়েছে, যা খাবার দাবারের দামের আরও বৃদ্ধি ঘটিয়েছে। বাংলাদেশ এখন এক গভীর ইকোনমিক চেঞ্জেসের মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর এর প্রভাব প্রতিটি ঘরে স্পষ্ট দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সরকার কি এই সংকট থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে, নাকি পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে? বাংলাদেশে মুদ্রাস্ফীতির অবস্থা এমন যে ডালের দাম 35% বেড়ে গেছে, মাংস 30% মূল্য বৃদ্ধি পেয়েছে, সবজির দাম 50% এবং ফলের দাম 40% পর্যন্ত বেড়ে গেছে। দুধের দাম 25% বেড়েছে, আর ডিম এবং চা পাতা 200% পর্যন্ত পৌঁছেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে এখানকার গরিব মানুষরা দিনে 2 বারের পরিবর্তে 1 বার খেয়ে দিন কাটাচ্ছেন। আটার দামেও 60% বৃদ্ধি ঘটেছে, যাতে করে রুটি খাওয়াও তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠছে। এর প্রধান কারণ হলো ভারত দ্বারা বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেওয়া। যদি আপনারা শ্রীলঙ্কার পরিস্থিতি মনে করেন, যখন ভারত কিছু সময়ের জন্য শ্রীলঙ্কায় পেট্রোল ও ডিজেল রপ্তানি বন্ধ করেছিল, তখন সেখানকার মানুষ রাস্তায় নেমে পড়েছিল এবং সরকার পর্যন্ত পাল্টে যায়। শ্রীলঙ্কার মতো একটি দেশে মানুষ তাদের আয়ের 30% খাবার দাবারে খরচ করে। তাই ভাবুন বাংলাদেশের পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে। আর বাংলাদেশ কি সেই পথেই চলছে? সম্পূর্ণ বিবরণ জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তবে ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আসলে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর নতুন সরকার এলেও দেশের গরিব জনগণ কিন্তু একই রকম আছেন না, তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে এখানে মাংসের দাম প্রায় 3 গুণ বেড়ে গেছে এবং এখন মানুষ মাংসের পরিবর্তে কাঁঠাল ব্যবহার করছে। আর মাছ, যেটি বাংলাদেশের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, এখন সেটিও পাওয়াও খুব কঠিন হয়ে গেছে। কারণ ডিজেলের আকাশছোঁয়া দাম মৎস্যজীবীদের জন্য সমুদ্রে নৌকা নিয়ে যাওয়া এবং মাছ ধরা কঠিন করে তুলেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ খাবার দাবারে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে। প্রোটিনের অভাবে শিশুদের বৃদ্ধি নিয়ে খারাপ প্রভাব পড়ছে, যা দেশের ভবিষ্যতের জন্য একটি গুরুতর সংকেত। এটি কারোর অজানা নয় যে বাংলাদেশের খাদ্য অনেকাংশে ভারতীয় খাদ্যের ওপর নির্ভরশীল, বিশেষত সি ফুডের ওপর। কিন্তু সি ফুড উৎপাদন এখন ধীর হয়ে গেছে, কারণ পেট্রোল ও ডিজেল চালিত জাহাজ চালানো ব্যয়বহুল হয়ে পড়ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম পণ্য ভারত থেকে আমদানি করে এবং অন্য কোনো দেশ থেকে তা সস্তায় আমদানি করা সম্ভব নয়। এই সংকট বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভারতের আরও কাছাকাছি নিয়ে এসেছে, কারণ ভারত থেকে পেট্রোলিয়াম পণ্যের আমদানি বন্ধ হলে দেশের সি ফুড বাজার পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। আর বাংলাদেশ এখনও এই পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে স্ট্রাগল করছে এবং দেশের জনগণ এর জন্য ভারী মূল্য দিচ্ছে। পুরো বিশ্বে ভারতের তেল শোধনাগারের ক্ষমতা 4র্থ স্থানে রয়েছে, যা দেখায় যে ভারত কতটা উৎপাদনে এগিয়ে আছে। যখন রপ্তানির কথা আসে তখন ভারত 3য় স্থানে রয়েছে এবং এটা কোনো সাধারণ ব্যাপার নয়। ভারত সারা বিশ্বের দেশগুলিকে পেট্রোল শোধন করে বিক্রি করে এবং এর সবথেকে বড় সুবিধা ভারতের প্রতিবেশী বাংলাদেশ পায়। বাংলাদেশ ভারতের অত্যন্ত কাছাকাছি হওয়ার কারণে তারা এখান থেকে সস্তায় পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে পারে। কিন্তু যদি বাংলাদেশকে এই পণ্যগুলি চীন থেকে আনতে হয়, তবে তাদের অনেক বেশি মূল্য দিতে হবে। অর্থাৎ একই পরিমাণ জিনিস পাওয়ার জন্য বাংলাদেশকে বেশি মূল্য দিতে হবে। এই কারণেই ভারত চাইলে এই শোধিত পেট্রোলিয়াম রপ্তানি বন্ধ করে দিতে পারে, যা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ক্ষতি করতে পারে। আসলে ভারত ও বাংলাদেশের মধ্যে যে প্রধান রপ্তানি পণ্য হলো সেটি শোধিত পেট্রোলিয়াম, যার মূল্য $1 মিলিয়ন পর্যন্ত। যদি ভারতে শোধিত পেট্রোলিয়াম বাংলাদেশের জন্য বন্ধ করে দেয়, তাহলে সেখানকার মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাবে, যা তাদের অর্থনীতিকে পুরোপুরিভাবে অস্থির করে দেবে। কিন্তু যেহেতু ভারত ও বাংলাদেশের ট্রেড রিলেশন খুব স্ট্রং, তাই হয়তো ভারত এটা করবে না। আর আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ ভারতের ওপর এতটাই নির্ভরশীল যে গত 26 বছর ধরে এই দেশ ভারত থেকে শোধিত পেট্রোলিয়ামের আমদানি বাড়িয়ে চলেছে। প্রতি বছর এতে 10% বৃদ্ধি দেখা যায়। শুধু পেট্রোলিয়াম নয়, বাংলাদেশ ভারত থেকে রেকর্ড পরিমাণে প্যাকেটজাত ওষুধ ও চালও আনায়। কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে ভারত ও বাংলাদেশের বাণিজ্যের মধ্যে নতুন নতুন বাধা দেখা দিচ্ছে, যা উভয় দেশের সম্পর্ককে এবার দুর্বল করতে পারে। এই পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তা বাংলাদেশ খুব শিগগিরই বুঝতে পারবে, কিন্তু তখন হয়তো খুব দেরি হয়ে যাবে। এতে হয়তো ভারতের কিছুটা ক্ষতি হবে, কিন্তু এর আসল খেসারত বাংলাদেশকেই দিতে হবে। বাংলাদেশের নতুন সরকার এখন এমন পদক্ষেপ নিচ্ছে
যেটি পরে গিয়ে নতুন কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। বাংলাদেশের বেশিরভাগ ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং যা কিছু উপার্জন হচ্ছিল তা মূলত টেক্সটাইল রপ্তানি থেকেই আসছিল। কিন্তু এখন কারফিউ এবং বিক্ষোভের কারণে প্রায় সব ফ্যাক্টরি ও কারখানা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে অনেক ইন্ডিয়ান ফ্যাক্টরিও আছে। যে সামান্য উৎপাদন হচ্ছে তা দেশের ভেতরেই খরচ হচ্ছে, ফলে দেশের আয় প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ যা প্রায় $20 বিলিয়ন ছিল সেটিও এখন দ্রুত কমে যাচ্ছে। বাংলাদেশের মুদ্রাস্ফীতি এখন এতটাই আকাশছোঁয়া যে গরিব মানুষের কাছে খাবার কেনার জন্যও টাকা নেই। শুধু তাই নয়, এই মুহূর্তে বাংলাদেশের ওপর প্রায় $20 বিলিয়ন ঋণ রয়েছে, যার মধ্যে ভারতের বেশ কয়েকটি কোম্পানিও অন্তর্ভুক্ত। বাংলাদেশ গত কয়েক মাস ধরে ভারতের বেশ কয়েকটি এয়ারপোর্ট এবং পাওয়ার জেনারেশন প্ল্যান্টের পেমেন্ট করেনি, যদিও এই সুবিধাগুলি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এগুলি কোনো মুখের কথা নয়, কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে উঠেছে এবং তারা এমনটাও দাবি করছে যে যদি পাকিস্তানের মতো দেশ ভারতীয় রপ্তানি ছাড়া টিকে থাকতে না পারে তবে বাংলাদেশের পরিস্থিতি কী হবে তা অনুমান করা কঠিন নয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী অনেক বাংলাদেশি বিশেষজ্ঞদের মতে যদি বাংলাদেশ তার অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চায় তবে তাকে ভারতের সঙ্গে বাণিজ্য পুনরায় শুরু করতে হবে। ভারতের সঙ্গে বাণিজ্য করলে সস্তায় পণ্য পাওয়া যাবে, যা দেশের অর্থনীতিকে পুনরায় সচল করতে সাহায্য করবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ কি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে, নাকি তারা কোনো ভিন্ন মত পোষণ করবে। আর ভারত, যেটি একটি বিশাল বাজার, বাংলাদেশের কাছে থাকার পরেও তারা এর সুবিধা পাচ্ছে না। চীন ও ভারতের সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও তারা বাণিজ্য করতে পারে, তাহলে বাংলাদেশও ভারতের সঙ্গে বাণিজ্য করতেই পারে। আর বাংলাদেশকে কখনোই প্রতিবেশীর প্ররোচনায় আসা উচিত নয়। গত বছরের তুলনায় এই বছরের খাবার দাবারের দাম প্রায় 30% বেড়ে গেছে। এই কারণেই রপ্তানি পূর্বের মতো পুনরায় শুরু করা যাচ্ছে না। আর এই পরিস্থিতি গরিব মানুষদের আরও গরিব করে তুলছে। যদিও বাংলাদেশের কারণে ভারতের বিশ্বব্যাপী খাদ্য সংকটের কোনো প্রভাব পড়েনি, কারণ ভারত খাদ্য উৎপাদনে স্বনির্ভর। এখন যখন বিশ্বে খাদ্য সংকটের সমস্যা বাড়ছে তখন বাংলাদেশও এর সরাসরি প্রভাব ভোগ করতে পারে। আপনারা এই বিষয়ে কী ভাবছেন? আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল, আপনাদের মতামত অবশ্যই বলুন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আজই করে নিন। ধন্যবাদ।